ওয়েলকাম টু কনসেপ্টিক্স। সম্প্রতি 16 এবং 17 মার্চ ফুড এসআই এক্সাম হয়ে গেল। মোট 6টা শিফটে পরীক্ষা হয়েছে এবং সেই শিফটের ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর আমি ধারাবাহিকভাবে আলোচনা করে দেবো। তো আজকে যে আলোচনা করছি সেটা হচ্ছে 6 শিফটের কোশ্চেন ছিল। প্রত্যেকটা শিফটে 50টা করে ম্যাথামেটিক্সের কোশ্চেন ছিল। তো একসঙ্গে 50টা কোশ্চেন আলোচনা করাটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমি পার্ট পার্ট করে আলোচনা করছি। এবং প্রথম 1 থেকে 51 দাগের মধ্যে যতগুলো প্রশ্ন ছিল ফার্স্ট 6 শিফটের, সেটাকে আমি পার্ট 1 করেছি। ঠিক আছে, তো পরপর বুঝতেই পারছো অনেকগুলো ভিডিও হবে, তোমরা ফলো করতে থাকো। আমি পরপর সমস্ত প্রশ্নের ভিডিও ডিসকাশন করে দিচ্ছি এবং এতে খুব বেশি ডিটেলস আলোচনা করার সুযোগ থাকবে না। সে করতে গেলে অনেক বেশি ভিডিও হবে এবং অনেক লেংদি হয়ে যাবে। তো মোটামুটি অ্যান্সার যে হবে এবং কিভাবে অ্যান্সার করা উচিত সেটা আমি আলোচনা করে দিচ্ছি। আর তার আগে একটা কথা বলে নিই, যারা একেবারে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে নিও, একটা কমেন্ট করতে পারো, ভালো লাগুক খারাপ লাগুক, এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। চলো প্রথম কি আছে সেটা দেখি আমরা। দেখো, প্রথম প্রশ্ন অ্যালজেব্রা থেকে আছে। একটু ভালো করে যদি খেয়াল করো, দেখো কি আছে এখানে। এই যে নিচে এই যে অংশটা আছে এবং এখানে এই যে অংশটা আছে, এই দুটো অংশ কিন্তু একই জিনিস আছে, মাঝে গুণের চিহ্ন আছে, সুতরাং এটা আমরা কি করতে পারি, ক্যান্সেল করে দিতে পারি। এবার এইখানে যেটা আছে এটাকে মিডিল টার্ম করলে আমরা ভাঙতে পারি এরকম। আমি ডিটেলস ভেঙে দেখাচ্ছি না, ভাঙলে যা হবে সেটা আমি লিখছি। ধরো এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, এটা হবে এই উপরেরটা ভাঙলে। ঠিক আছে, তো এটা হবে। আর নিচের এই অংশ যেটা আছে সেটাকে যদি ভাঙো তাহলে এরকম হবে যে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা -4x আছে প্লাস 3 আছে, সুতরাং নিচের দুটোই মাইনাস দিয়ে আসবে, এক্স মাইনাস 3 এবং -1। তো দেখে বুঝে যাচ্ছে এক্স মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং কি থাকবে দেখো ভালো করে চেক করো, অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। এছাড়া আরেকটা কাজ করতে পারো, যে ভ্যালু পুট মেথড হয়, x ইকুয়াল টু 0 বসিয়ে দিতে পারো। 0 যে কোশ্চেনটা দেওয়া আছে তার মধ্যে বসিয়ে দাও এবং অপশনগুলোর মধ্যে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে চেক করে দেখতে পারো কোনটা হচ্ছে। ঠিক আছে, ভ্যালু পুট করেও করতে পারো। চলো পরের কোশ্চেন, 5-এর দাগ বলেছিল। এখানে বলেছে মোড। মোড সাধারণত এরকমের কোশ্চেন পিএসসি থেকে খুব একটা দেয় না, বাট দিয়েছে, এটা কি করা যাবে। এটা মূলত স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন, মিন মিডিয়ান মোড। মোড বললে এটা বোঝায় যে এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। আবার ভালো করে শোনো, মোড হচ্ছে সেই ভ্যালুটা যে সংখ্যাটা বেশি বার আছে। তো দেখো এখানে 16 আমরা দেখছি একবার, দুবার আছে, 17, 15 কবার আছে দেখো, 1, 2 এবং দুবার আছে। 17ও দেখছি দুবার আছে, কিন্তু বলা হচ্ছে কি না মোড ইজ 15, মোড ইজ 15, তার মানে 15টা বেশি বার থাকবে। এই যে সংখ্যাগুলো আছে তার মধ্যে 15 সবচেয়ে বেশি বার থাকবে। তো আমরা দেখছি 16 দুবার থাকছে, 17 দুবার থাকছে। তো যদি মোট মানে সবচেয়ে বেশি বার 15 থাকে, তাহলে এই যে এক্স যেটা আছে সেটা কি হওয়া উচিত, না সেটা 15 হওয়া উচিত। তবেই 15 কি হবে, 1, 2, 3 বার হবে, তবেই মোট হিসাবে আমরা ধরতে পারবো। অর্থাৎ অপশন এ 15 হয়ে যাবে এটার অ্যান্সার। মোড হচ্ছে সবচেয়ে বেশি বার যেটা থাকবে সেটাকেই আমরা মোড হিসাবে ধরব। পরের কোশ্চেন দেখো, মেনসুরেশন থেকে কোশ্চেন দিয়েছে। কি আছে দেখো, আমি বাংলায় পড়ছি যে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার চওড়া এবং 6 ডেসিমিটার গভীর একটা চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন
সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাস, 21 সেন্টিমিটার ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া যায়, তবে জল তল কত ডেসিমিটার উপরের দিকে উঠবে। আচ্ছা, এই ক্ষেত্রে ভালো করে একটা জিনিস খেয়াল করার আছে যে যখন চৌবাচ্চার কথা বলা হচ্ছে তখন এককগুলো কিন্তু ডেসিমিটারে আছে, আর যখন গোলকের কথা বলা হচ্ছে তখন সেন্টিমিটারে আছে। ঠিক আছে, তো এটাকে কি করতে হবে সেটা দেখো। এখন এক্ষেত্রে মূলত যেটা আমাদের দরকার লাগবে সেটা হচ্ছে আয়তনের সম্পর্ক। তো 21 ডেসিমিটার দীর্ঘ, একটু বোঝার চেষ্টা করো, মানে একটু ভিজুয়ালাইজ করতে পারলে বেশি সুবিধা হয়। চলো, এই হচ্ছে মনে করো একটা চৌবাচ্চা আছে, এর দৈর্ঘ্য বলা আছে 21 এবং প্রস্থ বলা আছে 11 ডেসিমিটার বলা আছে। এখন এতে অর্ধেকটা জল আছে কিনা সেইটা বড় কথা নয়, এর হাইট নিয়ে অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই, আমাদের বের করতে হবে কি না কতটা হাইট জল উপরের দিকে উঠবে সেটা বের করতে হবে। তাহলে আমি যদি ধরে নিই যে এইচ ডেসিমিটারের জল উপরের দিকে উঠবে, তাহলে সেই জলের আয়তন কত হয়ে যাবে না 21 ইন্টু 11 ইন্টু এইচ, এইটা হয়ে যাবে যত পরিমাণ জল উপরের দিকে উঠছে তার আয়তন। এবং সেই আয়তনটা ইকুয়াল টু কি হবে না 100টা গোলক হবে, এবং গোলকের আয়তন কি হয় না 4/3 ইন্টু 22/7 ইন্টু, ভালো করে খেয়াল করে দেখো, 21 ডেসিমিটার আছে। এখন এই 21 সেন্টিমিটার আছে, এটা 21 সেন্টিমিটারকে যদি ডেসিমিটারে করি তাহলে 21/10 হয়ে যাবে, এবং এটা বলা আছে ব্যাস, সুতরাং ব্যাসার্ধ কত হয়ে যাবে না ব্যাসার্ধ হয়ে যাবে 21/10 ইন্টু 2 হয়ে যাবে, দ্যাট ইজ 21/20 হয়ে যাবে। এবং গোলকের আয়তন কি হয় না 4/3 পাই মানে 22/7 ইন্টু ব্যাসার্ধের কিউব হয়, রেডিয়াসের কিউব। সুতরাং এই যে দেখছি আমরা 21/20 যেটা রেডিয়াস হবে, তাহলে 21 গুণ 21 গুণ 21, এবং নিচে কি হয়ে যাবে না 20 ইন্টু 20 ইন্টু 20। ঠিক আছে, এখন এইটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে যেটা পাবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। এখন ভালো করে খেয়াল করো, জল কত ডেসিমিটার উপরের দিকে উঠবে বলা আছে, জল কত ডেসিমিটার উপরের দিকে উঠবে এটা বলা আছে। সুতরাং এই যে সেন্টিমিটারে আছি, এই অ্যান্সারগুলো কাজে লাগবে না, ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, এবং যদি ক্যালকুলেশন করো নিজেরা করে নিতে পারবে আই হোপ। তো অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার, 21 ডেসিমিটার জল উপরের দিকে উঠবে। যদি আমার ক্যালকুলেশনে ভুল হয় তাহলে নিজেরা একটু চেক করে দেখে নিও, আই হোপ ঠিক আছে। পরের প্রশ্ন, 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তো এক্ষেত্রে টাইম অ্যান্ড ওয়ার্কের যে ফর্মুলাটা হয় যে M1 T1 D1 বাই W1 ইকুয়াল টু M2 T2 D2 বাই W2, এইটা ব্যবহার করে দাও। তো এক্ষেত্রে ম্যান নেই, তো ম্যানের বদলে আমরা কি করব না এই যে অশ্বক্ষমতা যেটা দেওয়া আছে সেটা বের করব, টাইম দেওয়া আছে, ডের কোনো কাজ এখানে নেই। সুতরাং 5 ইন্টু 8 বাই ওয়াট কত হয়ে যাবে না 36,000 হয়ে যাবে, ইকুয়াল টু M2 বলতে এক্ষেত্রে হয়ে যাবে 7, এবং কত সময় লাগবে সেটাই বের করতে বলেছে, আমি ধরে নিচ্ছি টি ঘন্টা সময় লাগবে, নিচে লিখবো কত না 63,000। ঠিক আছে, তো ক্যালকুলেশন করে দাও। তো দেখো এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, 7 দিয়ে কাটলে এটা হবে 9, 9 দিয়ে কাটলে এটা হবে 4, 4 দিয়ে কাটলে 2, তো 5 দিয়ে 10 ঘন্টা, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। আই হোপ বুঝতে পারবে। পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন, এটাও দেখো মিডিয়ান বলা আছে, মিডিয়ান বাংলায় বলা হচ্ছে কি না মধ্যমা। তো এটাও স্ট্যাটিস্টিক্সেরই কোশ্চেন, রাশিবিজ্ঞান থেকে কোশ্চেন। এখন মিডিয়ান বললে কি হয়
মিডিয়ান বললে কি হয় সেটা বলছি আমি। এখানে একটা জিনিস দেখো, যে সংখ্যাগুলো দেওয়া আছে 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39, অর্থাৎ একটা সিকোয়েন্স করে সাজানো আছে। যদি সাজানো না থাকতো তাহলে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আমাদের সাজিয়ে নিতে হতো। মিডিয়ান বললে কি বোঝাবে না, এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে মাঝে যেটা আছে সেটা হবে। এখন আমি এখানে আবার একবার লিখছি, 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34 এবং 39। দেখো, এদিকে চারটে, এদিকে চারটে, মাঝে থাকছে কি, তা এই দুটো থাকছে মাঝে। তাহলে মিডিয়ান যেটা হবে সেটাকে আমরা কি বলবো? মিডিয়ান যেটা হবে সেটা কি হবে, মাঝের এই যে দুটো আছে তাদের যোগফল বাই 2 ইকুয়াল টু কি করব, মিডিয়ান বলা আছে 24, মিডিয়ান বলা আছে 24। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো উপরে কি হয়ে যাবে, 2x + 6 হয়ে যাবে ইকুয়াল টু 48। 6 যদি এদিকে নিয়ে আসি তাহলে ক্যান্সেল করলে 42, দ্যাট ইজ x ইকুয়াল টু 21। অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। এই মিডিয়ান কাকে বলে সেই কনসেপ্টটা যদি নাই থাকে তাহলে কিন্তু সলভ করা যাবে না। তো এক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে আগে সাজিয়ে নিতে হবে, তারপর মাঝে কে থাকবে সেটা আমাদের বের করতে হবে। চলো পরের কোশ্চেন। এটাকে আমরা সিম্পলিফিকেশনের কোশ্চেন বলেই ধরতে পারি। দেখো এখানে বলা আছে 0.8x, 0.8x। এখন 0.8কে লিখতে পারি 8/10, দ্যাট ইজ কি হয়ে যাবে না 4/5, x হচ্ছে প্লাস x/5 ইকুয়াল টু 0.23 প্লাস 2। তো এই দুটো মিলিয়ে আলটিমেটলি কি হয়ে যাবে, x যদি কমন নিয়ে নিই তাহলে 4/5 প্লাস 1/5, তার মানে এইটা আলটিমেটলি 1 হয়ে যাবে। সেই তাহলে এদিকে কি থাকছে, এটা 2.23 হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে এটার অ্যান্সার। এটা সিম্পলিফিকেশন, এর মধ্যে বিশেষ কিছু বাহাদুরির ব্যাপার ছিল না। আই হোপ তোমরা এটা পেরেছো। বোট অ্যান্ড স্ট্রিম থেকে পরের কোশ্চেন। দেখো, স্থির জলে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়ায়, এ ম্যান ক্যান রো 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। তার মানে আমি যখন ক্লাসে করাই এটাকে বি দিয়ে লিখি, বি ইকুয়াল টু 8 কিলোমিটার পার আওয়ার। if the river is running at 3 কিলোমিটার পার আওয়ার, that is s equal to বোঝাচ্ছে কি না 3 কিলোমিটার পার আওয়ার। It takes 3 hours more in upstream than to go downstream for the same distance। অর্থাৎ আমরা দুভাবে সলভ করতে পারি, যে ডিস্টেন্স বের করতে বলেছে। তো আমি যদি x ধরে নিই তাহলে x কিলোমিটার যখন ডাউন স্ট্রিমে যাবে স্পিড কত হয়ে যাবে না 8 + 3 মানে হবে 11, এবং আপ স্ট্রিমে যদি যায় তাহলে 8 - 3 মানে হয়ে যাবে কত, 5। সুতরাং আপ স্ট্রিমে যখন যাবে তখন সময় লাগবে কত না x/5, এবং ডাউন স্ট্রিমে যখন আসবে তখন সময় লাগবে কত, x/11। এটার ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 3। ঠিক আছে, ডিফারেন্স 3। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, দেখো 11x - 6x, দ্যাট ইজ 6x ইকুয়াল টু কি হয়ে যাবে 3 × 5 × 11 হয়ে যাবে। তো 3 দিয়ে যদি ক্যান্সেল করি এটা হবে 2, x ইকুয়াল টু আমরা পেয়ে যাব 27.5 পেয়ে যাব। ঠিক আছে, তো এটা হয়ে যাবে 55/2। ঠিক আছে, তো এটা একটা হলো। আরেকটা কাজ আমরা করতে পারি, রেশিও প্রপোর্শনের কনসেপ্ট ব্যবহার করতে পারি, যে স্পিড রেশিও কি হয়ে যাবে, দেখো ডাউন এবং আপের স্পিড রেশিও হচ্ছে 11:5। ঠিক আছে, তাহলে টাইম রেশিও কি হয়ে যাবে, টাইম রেশিও হয়ে যাবে 5:11। তো ডিফারেন্স হচ্ছে 6। এই 6 যদি 3 আওয়ার্স হয়, কোশ্চেনে ডিফারেন্স বলা আছে 3 আওয়ার্স, তো 6 যদি 3 আওয়ার্স হয় তাহলে 5 কত হয়ে যাবে না 5 হয়ে যাবে
2.5, 2.5, 6 3 হচ্ছে, তার মানে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে 5 কি হবে, 2.5 হবে। তো ডিস্টেন্স কত হবে তাহলে, না এইটা হচ্ছে ডাউন স্ট্রিমে যাওয়ার জন্য টাইম ফর ডাউন স্ট্রিম, স্রোতের অনুকূলে 2.5 আওয়ার্স লাগবে এবং স্পিড কত 11, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়ে যাবে, না 11 ইন্টু 2.5, ঠিক আছে, 11 ইন্টু 2.5, দিস ইজ অলসো 27.5 হয়ে যাবে। তো বোট অ্যান্ড স্ট্রিমের কোশ্চেন মোটামুটি রেগুলার টাইপেরই কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, জিওমেট্রি থেকে কোশ্চেন, এবিসি একটি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই বিন্দু। তো ছবি আঁকতে শুরু করি। ত্রিভুজটা সাধারণ একটা ত্রিভুজ, নির্দিষ্ট কিছু বলা নেই। এবি আমি ধরে নিচ্ছি এটা এ, বি এবং সি। এবির উপরে ডি একটা বিন্দু, ধরে নিচ্ছি এখানে ডি, এবং ই আর একটা বিন্দু আমি ধরে নিচ্ছি এখানে ই, এবং বলা হচ্ছে কি ডিই প্যারালাল টু বিসি। এই যে ডিই এটা এর সঙ্গে সমান্তরাল, এবং এডি ইজ টু বিডি বলা হচ্ছে 3:1। এডি ইজ টু বিডি অর্থাৎ এই অংশটা যদি 3 হয় তাহলে এই অংশটা 1 হবে। এখন জ্যামিতিক বৈশিষ্ট্য অনুসারে এদিকটাও তাহলে 3 হতে হবে, এদিকটাও 1 হতে হবে, 3:1 এই রেশিওতে হবে। এবার বলা হচ্ছে যে ই এ ইকুয়াল টু 3.3, এই যে ই এ এইটা কোশ্চেনে বলা হচ্ছে 3.3 বের করতে কি বলেছে, বের করতে বলেছে এসির দৈর্ঘ্য। দেখো এই অংশটা 3 হলে এই অংশটা 1, তাহলে এসি এই গোটাটা কত হয়ে যাবে, গোটাটা হয়ে যাবে 4। তো 3 যদি 3.3 হয় তাহলে 4 কত হবে, না 4 হয়ে যাবে 4.4 সেন্টিমিটার। অপশন সি হবে এটার অ্যান্সার। এটা সিম্পল জ্যামিতি থেকে আছে, বাট জ্যামিতি সবাই হয়তো ফুড এসাইয়ের জন্য জ্যামিতি সবাই প্র্যাকটিস করেনি, যারা প্র্যাকটিস করেছে তাদের কাছে এটা সহজে করতে পারবে, খুব বেশি ভারী প্রশ্ন কিছু নয়। এগেন পরের প্রশ্ন, এও কিন্তু খুবই সম্ভাবনাপূর্ণ প্রশ্ন ছিল। তো এ ধরনের কোশ্চেন কি করতে হবে, ভিতর থেকে সলভ করতে হবে। দেখো √256, এটার মানে হচ্ছে 16, 65 এবং 16 তার মানে হয়ে যাবে এটা 81, 81 এর রুট হলে 9 হয়ে যাবে, 9 এবং 27 হয়ে যাবে 36, এটা 36 এর রুট যখন বাইরে আসবে সেটা হয়ে যাবে 16, 10 প্লাস 6 মানে 16 এর রুট হয়ে যাবে 4। তো এ ধরনের কোশ্চেন এটা ভার্বেলি সলভ করে দেওয়া সম্ভব, কাগজ কলম লাগাতে গেলেই সময় কিন্তু অনেক বেশি লেগে যাবে। কত তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে পারছো পরীক্ষার হলে সেটাই ম্যাটার। চলো পরের প্রশ্ন, আমাদের পাড়ায় পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে সময় লাগে 12 দিন, তাহলে ম্যান হচ্ছে 24, দিন লাগে কত, 12 দিন, 8 দিনে পুকুর কাটতে হবে। তো 8 দিনে পুকুর কাটতে কত লোক লাগবে, একটু আগে আমরা করলাম M1 D1 দ্যাট ইজ 24 ইন্টু 12 ইকুয়াল টু 8 ইন্টু ম্যান। তো 8 দিয়ে ক্যান্সেল করলে এটা হবে 3, 12 3 36, অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার। খুব কমন টাইপের কোশ্চেন, ভারী কিছু না, আই হোপ তোমরা পারবে। এখন ত্রিকোণমিতির কোশ্চেন, এটা খুবই আনএক্সপেক্টেড কোশ্চেন, ফুড এসায়ে আসা উচিত নয়, কিন্তু দিয়েছে, কিছু করার নেই, কনসেপ্ট থাকতে হবে। এখন আমরা একটা ছোট্ট জিনিস একটু দেখে নিই, আমি এর বেশি থিওরিটিক্যাল কথাবার্তা আলোচনা করছি না, এটার অ্যান্সার 1 হবে। তো কেন হবে সেটা একটু আমরা দেখে নিই। ধরো এখানে যে দুটো বৈশিষ্ট্য আছে, দেখো কোণগুলো 43 এবং 47, এই দুটো মিলে কত হয়, 43 এবং 47 মিলে হয় 90 ডিগ্রি। তো দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তার মধ্যে কি বৈশিষ্ট্য হয়, দেখো আমরা এরকম দেখি, ফর এক্সাম্পল আমি দেখছি যে সাইন 30 ডিগ্রি এবং কস 60 ডিগ্রি, এই দুটোর মান কিন্তু একই হয়। সুতরাং
যদি চাই আমি, তাহলে এই cos 60 জায়গায় বদল করে sin 30 লিখতে পারি। অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটাকে আমরা যে কোনো একটা অ্যাঙ্গেলের আকারে পরিণত করে দিতে পারি। যদি sin 43 লিখে, তাহলে এই যে cos 47 আছে, এই cos 47 এর বদলে আমরা sin 43 লিখতে পারি। যেটা বললাম যে cos 60 সমান কি হয়ে যাবে, sin 30 হয়ে যাবে। তো সেই রকম cos 47 এর জায়গায় আমরা sin 43 লিখতে পারি। একই রকম ভাবে এখানে যেটা cos 43 আছে, সেই cos 43 কে রেখে দিই এবং sin 47 এর জায়গায় আমরা এটাকে cos 43 লিখতে পারি। তো ফলে এটা কি হয়ে যাবে না, sin স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43। তো sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার মিলে কত হয়, 1 হয়। ঠিক আছে, এটা মূলত চোখের নজরের কাজ। যাদের কনসেপ্ট থাকবে তারা করতে পারবে, সবার পক্ষে হয়তো সম্ভব হবে না। পরে কোশ্চেন, সরি, এভারেজ অফ 5 নাম্বারস ইজ 45। তো 5টা সংখ্যা, তার এভারেজ যদি 45 হয়, তাহলে টোটাল কত হবে না, টোটাল হবে 45 ইন্টু 5, মানে হবে 225। তার মধ্যে ফার্স্ট 4 অফ দিস নাম্বারস, তো এই যে এই যে 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যা মিলে কত হচ্ছে দেখি। 40 আর 60 100 হচ্ছে 35 এবং 55 মিলে হয়ে যাবে 90। 190 হচ্ছে 4টে সংখ্যা। সুতরাং এর থেকে যদি 190 মাইনাস করে দিই, আমরা কি পেয়ে যাব, 35 পেয়ে যাব 5th নাম্বারটা। তো ওটাই বের করতে বলেছে। জাস্ট একটু যোগ বিয়োগ করার কাজ আছে, এছাড়া বেশি কিছু নেই। পরের প্রশ্ন, এও খুব আনএক্সপেক্টেড। যারা খুব ভালো প্র্যাকটিস করেছে, একটু বেশি প্র্যাকটিস করেছে, তাদের কাছে হয়তো এটা কমন, বাট ইন জেনারেলি এটা খুব একটা কমন না। একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাণ 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি করে, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? ঠিক আছে, এখন এক্ষেত্রে আমাদের জানার দরকার লাগবে যে অন্তঃকোণগুলির সমষ্টি কত হয় না, অন্তঃকোণগুলির সমষ্টি হয় বাহু সংখ্যার উপর নির্ভর করে 2n-4 ইন্টু 90 ডিগ্রি হয় এটা। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে কি করব না, 5টা অন্তঃকোণ বলা আছে, তাহলে সেই 5টা অন্তঃকোণ মিলে কত হয়ে যাবে, 5 ইন্টু 172 ডিগ্রি প্লাস, আমি যদি ধরে নিই বাহুর সংখ্যা n, তাহলে মোট কোণ থাকবে n সংখ্যক। তার মধ্যে যদি 5টা হিসাব আমি করে নিই, বাকি কতগুলো থাকবে না, বাকি থাকবে n-5 এবং তার প্রত্যেকটা কত করে না, প্রত্যেকটা হচ্ছে 160 ডিগ্রি করে। এইটা ইকুয়াল টু কি হয়ে যাবে না, এই এক্সপ্রেশন যেটা লিখলাম 2n-4 ইন্টু 90 ডিগ্রি। তো এইটাকে ক্যালকুলেশন করতে হবে। এইটা ক্যালকুলেশন করলে n ইকুয়াল টু আমরা 21 পাবো সম্ভবত। n ইকুয়াল টু 21 হবে। ঠিক আছে, তো অপশান বি হবে এটার অ্যান্সার। এই যে ক্যালকুলেশনটা হলো, এখানে দেখাই যাচ্ছে একটু সংখ্যা বড় হচ্ছে। তো অল্টারনেট একটা কাজ করতে পারো, এবং সেজন্য একটু এর কনসেপ্ট থাকার দরকার লাগবে। এই যে প্রতিটা জায়গায় এই একটা অন্তঃকোণ এবং একটা বহিঃকোণ মিলে হয় 180 ডিগ্রি। একটা অন্তঃকোণ এবং একটা বহিঃকোণ মিলে হয় 180 ডিগ্রি। এখন যদি এই অন্তঃকোণগুলো 172 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই যে বহিঃকোণগুলো থাকবে, সেই বহিঃকোণগুলো কত ডিগ্রি হতে হবে না, 8 ডিগ্রি হতে হবে। তো 5টা অন্তঃকোণ ছিল, তাহলে সেই 5টা বহিঃকোণ যেটা হবে, সেই 5টার বহিঃকোণের মান কত হবে না, 8 ইন্টু 5 হবে। প্লাস আরো কতগুলো থাকবে না, আরো n-5টা থাকবে। এবং সেক্ষেত্রে অন্তঃকোণগুলো, এই কোণটা যদি 160 ডিগ্রি হয়ে যায়, ধরো এটা 160 ডিগ্রি, তাহলে এই দিকটা কত হয়ে যাবে, এটা 20 ডিগ্রি করে হবে। তো 20 ডিগ্রি হলো। এবং যে কোনো ক্ষেত্রে
বহিক কোণগুলোর সমষ্টি সবসময়ই কত হয়, 360 ডিগ্রি হয়। তো এইটা আমরা 360 ডিগ্রি করব, ঠিক আছে। বহিক কোণের হিসাবে আমরা এই হিসাবটা লিখছি, বহিক কোণের দিক থেকে আমরা এই হিসাবটা লিখছি। এবং এক্ষেত্রে এই যে ক্যালকুলেশনটা হলো এবং তার তুলনায় এই ক্যালকুলেশনটা যেটা হবে এটা অপেক্ষাকৃত সহজ হবে, দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রেও আমরা হিসাব করলে তোমরা একটু নিজেরা হিসাব করে দেখে নিও, n = 21 পাওয়া যাবে। পরের কোশ্চেনে যাচ্ছি আমি। রম্বস, আমি জানি না তোমরা কতজন রম্বস এসব পরীক্ষার জন্য প্র্যাকটিস করে গেছলে। তো যারা প্র্যাকটিস করেছো তাদের কাছে এটা খুব অস্বাভাবিক না, মোটামুটি রেগুলার টাইপের কোশ্চেন। তো রম্বসের কর্ণ, রম্বস অ্যাকচুয়ালি কি? রম্বস হচ্ছে বর্গক্ষেত্রকে যদি একটু বাঁকিয়ে দেওয়া যায় তাহলে যেটা হয় রম্বস, চারটে বাহু সমান, এবং এই কর্ণগুলো কি করে না পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে ত্রিভুজগুলো তৈরি হলো, এই ত্রিভুজগুলো, এই কোণগুলো সব 90 ডিগ্রি, এবং এই বাহুগুলো কাজ করবে, অতিভুজের কাজ করবে। এখন যেহেতু এই কর্ণগুলোর অনুপাত 3:4 বলা আছে, 3:4, তাহলে এই যে বাহু, সেই বাহু হয়ে যাবে কত, 5 হয়ে যাবে, ঠিক আছে। এর বাহুর অনুপাত হয়ে যাবে 5। এখন এদের কর্ণে ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো রম্বসের ক্ষেত্রফল বলা আছে। রম্বসের ক্ষেত্রফল কি হয় না, ½ × d1 × d2। মনে করো এটাকে আমি d1 বলছি এবং এটাকে d2 বলছি। কর্ণগুলো ½ × কর্ণদ্বয়ের গুণফল, এইটা বলা হচ্ছে কত না 54। সুতরাং ½ × আমি ধরে নিচ্ছি একটা 3x এবং একটা 4x, বেস = 54। তো এইটা যদি হিসাব করো 3 × 2 = 6, এটা হবে 9। আমরা x = 3 পাবো, x = 3 পাবো। x = যদি 3 পাই, তাহলে এই যে বাহু যেটা আছে সেই বাহু কত হয়ে যাবে, বাহু এটাকে 5x ধরি, দেন 5x = হয়ে যাবে 15। তাহলে তার মানে প্রত্যেকটা বাহু হয়ে যাবে 15 করে। আমাদের বের করতে কি বলেছে না, বের করতে বলেছে পরিসীমা। সুতরাং পরিসীমা কত হয়ে যাবে না, পরিসীমা 60 হয়ে যাবে। পরিসীমা মানে হচ্ছে 4 গুণ বাহু, সুতরাং 4 × 15, দ্যাট ইজ 60 হয়ে যাবে এটার অ্যান্সার, পরিসীমা। আই হোপ বুঝতে পারলে তোমরা। পরের কোশ্চেনে যাচ্ছি। এগেইন এটাও ফুড এসআইয়ের জন্য সেই হিসাবে খুব একটা এক্সপেক্টেড কোশ্চেন না, বাট পড়েছে যারা অ্যাডভান্স লেভেলে একটু প্র্যাকটিস করো তাদের জন্য এটা 2-3 সেকেন্ডের কোশ্চেন। মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, মনে করো এই হচ্ছে মাটি, আর এই হচ্ছে টাওয়ার। এই টাওয়ারের উন্নতি কোণ বলা হচ্ছে। অর্থাৎ মনে করো এইখান থেকে দেখছো, এইখান থেকে দেখলে এই যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এবং বলা হচ্ছে টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10, এই বিন্দুর দূরত্ব 10। তাহলে বের করতে হবে টাওয়ারের উচ্চতা কত। তো এটা এক কথায় হয়ে যাবে 10√3। এখন এটার জন্য কি করে, এটা চোখের নজরের কাজ, যদি কনসেপ্টটা ঠিক থাকে। আমি জাস্ট একটু ক্লু দিয়ে দিচ্ছি কি করতে হবে, মানে চোখের নজরে কি করে হবে সেটা বলছি, এবং ডিটেলস করলে কি করতে হবে সেটাও বলছি। দেখো এক্ষেত্রে যদি মনে করো এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এটা 90 ডিগ্রি, এর একটা শর্টকাট উপায় হচ্ছে এই যে 30-র অপোজিট যেটা, সেই বাহুটা যদি 1 একক হয় তাহলে 60-র অপোজিট যেটা হবে সেটা কত হবে না √3 একক হবে, এবং 90-র অপোজিট যেটা অর্থাৎ অতিভুজ যেটা সেটা হবে 2 একক। এই শর্টকাটটা যারা মনে রাখতে পারবে বা যাদের মনে আছে তারা এটা কাগজ কলম টাচ না করেও অ্যান্সার করতে পারবে। আমাদের যেটা দেওয়া আছে দেখো, এই কোণটা 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রির অপোজিট যেটা সেটা আমাদের বের করতে হবে।
তো এই কোণটা 30 ডিগ্রি হয়ে যাবে, আমাদের দেওয়া আছে 30 ডিগ্রির অপোজিট দেওয়া আছে, অর্থাৎ আমি এই যে ছবিটা আঁকলাম এই 30-র অপোজিট যেটা 1 হচ্ছিল সেই 1 ইকুয়াল টু দেওয়া আছে 10, আমাদেরকে বের করতে হবে 60-র অপোজিট মানে √3। তো 1 যদি 10 হয়ে যায় তাহলে √3 কত হবে? √3 হবে 10√3। এটি হচ্ছে এর শর্টেস্ট কাট। এবার যাদের এই শর্টকাট জানা নেই তাদের জন্য এটাকে ত্রিকোণমিতির কোশ্চেন হিসাবে সলভ করতে হবে। তো ধরে নিই এই হাইট হচ্ছে x, আমাদের এক্ষেত্রে দরকার এইটা ধরো লম্ব, এইটা ভূমি, লম্ব বাই ভূমি হয় tan 60 ইকুয়াল টু লম্ব বাই ভূমি দ্যাট ইজ x বাই 10। এখন tan 60-র মান মুখস্থ থাকতে হবে √3 হয়, √3 ইকুয়াল টু x বাই 10 দ্যাট ইজ x ইকুয়াল টু 10√3, যেটা এই টাওয়ারের হাইটকে বোঝাচ্ছে। অপশন বি হবে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, খুবই রিস্কের কোশ্চেন মানে খুব ভালো কনসেপ্ট না থাকলে কিন্তু এই কোশ্চেন সলভ করতে পারবে না, কিংবা সলভ করা সত্ত্বেও ভুল অপশানে মার্ক করা হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ কে x-3 উইল বি এ ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল। এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটার একটা উৎপাদক হবে x-3। এখন এই যে x-3 একটা উৎপাদক বলা হচ্ছে, তার মানে এক্ষেত্রে বোঝাবে কি না, যদি x ইকুয়াল টু 3 হয় তাহলে এই যে এক্সপ্রেশনটা আমি এখানে লিখছি যে কে স্কোয়ার x³ মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু কে ইন্টু এক্স মাইনাস কে, এইটা কি হবে? 0 হবে যদি x ইকুয়াল টু 3 বসায়। তো চলো x এর জায়গায় আমরা 3 বসিয়ে দিই, তাহলে কে স্কোয়ারটা রইল, এটা হয়ে যাবে 27, 3 এর কিউব 27 মাইনাস কে ইন্টু 3 স্কোয়ার দ্যাট ইজ 9 প্লাস এখানে দেখো 3 এবং x এর ভ্যালু 3, সুতরাং এটাও কি হয়ে যাবে? 9k হয়ে যাবে, এবং এটা k থাকলো ইকুয়াল টু 0। তো এটা -9k আর +9k ক্যান্সেল হয়ে গেল। এইবার কিন্তু বিপদটা আসছে। এখন 27k স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু 0। তোমরা এখন কেউ এরকম করবে যে 27k স্কোয়ার ইকুয়াল টু কে, তাহলে কে ক্যান্সেল করলে এখানে 27k দ্যাট ইজ কে ইকুয়াল টু কি হয়ে যাবে না 1/27। অর্থাৎ কারো মনে হতে পারে যে অপশান সি বোধহয় অ্যান্সার হবে, বাট এইটা করলে পুরোপুরি ঠিক হবে না। এটা আমাদের করা উচিত কি করা উচিত সেটা ভালো করে খেয়াল করো। এইখান থেকে আমাদের একটা কে কমন নিতে হবে। কে কমন নিলে আমরা কি পাবো না 27k মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। ফলে এখান থেকে আমরা বলতে পারবো যে হয় কে ইকুয়াল টু 0 অথবা 27k মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এইটার থেকে আমরা কে ইকুয়াল টু পেয়ে যাব 1/27। অর্থাৎ আবারও ভালো করে খেয়াল করবে, অপশান ডি এ কিন্তু এটা -1/27 আছে, তার মানে এটা না, অপশান এ হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। শুধু 0 করা যাবে না, শুধু 1/27 করা যাবে না, অপশান এ তে আছে 0 অথবা 1/27, এইটি হবে এর কারেক্ট অ্যান্সার, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যাবে। পরের কোশ্চেনে যাই চলো। এখন তোমরা এই প্রশ্নের সমাধান কিভাবে করেছো আমি জানি না, যারা এইটা দেখা মাত্র লসাগু করতে শুরু করবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা, যথেষ্ট সময় চলে যাবে। বাট এই কোশ্চেনটার মধ্যে যে জিনিসটা লুকিয়ে আছে সেইটাকে একটু ধরার চেষ্টা করতে হবে। এটা 1/56 মানে হবে 7 ইন্টু 8 প্লাস পরেরটা হবে 8 ইন্টু 9, তারপরেরটা হবে 9 ইন্টু 10,
এটার শর্টকাট এরকম হয়ে যাবে 1/7 মাইনাস 1/10, দ্যাট ইজ নিচে হবে 70, উপরে হবে 10 মাইনাস 7, দ্যাট ইজ 3/70। অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, যারা লসাগু করতে যাবে তারা কিন্তু এটার জন্য এখন 2 মিনিট সময় নষ্ট করে দেওয়ার সম্ভাবনা আছে। সুতরাং লসাগু করার কোশ্চেন নয়, এটা সিম্পলিফিকেশনেরই একটা টাইপের কোশ্চেন। পরের কোশ্চেন, এটাও আলটিমেটলি চোখের নজরের কাজ। আমাদের বের করতে বলেছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু কি হবে। তো কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা দেখো, যে এক্স ইকুয়াল টু বলা আছে 2 প্লাস রুট 3। 2 প্লাস রুট 3 এর মধ্যে একটা বিশেষত্ব আছে যে 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার ইকুয়াল টু দেখো 4 মাইনাস রুট 3, 4 মাইনাস 3 মানে হচ্ছে 1। তো এই বৈশিষ্ট্যটা হওয়ার কারণে 1/x ইকুয়াল টু আমরা বলবো কি না 2 মাইনাস 1/√3 হবে। ঠিক আছে, এইটা আপাতত মেনে নাও, পরে কোনো ভিডিওতে আমি এর বেসিক কনসেপ্ট সহ গোটাটা আলোচনা করে দেবো। সুতরাং এটাকে যদি আমরা যোগ করে দিই কি পাবো না x প্লাস 1/x এবং √3, এটা 2 মাইনাস √3 হবে। তো এটা ক্যান্সেল হয়ে আলটিমেটলি আমরা পাবো 4। অপশান সি হবে এটার অ্যান্সার। আই হোপ বুঝতে পারবে। যারা বুঝতে অসুবিধা হবে তারা পরে আমাকে বলো, আমি ভিডিও করে দেবো এই কোশ্চেনের উপর। দেখো কি আছে, ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। তো ধরে নাও টোটাল ভোট 100, 100-এর মধ্যে 80 ভোট পোল হয়েছে, পোল ভোট হচ্ছে 80, সেই 80-র মধ্যে 65%, সুতরাং 65 ইন্টু 80, 65%, দ্যাট ইজ 65/100 ইন্টু 80। তো এটা যদি ক্যান্সেল করি, 20 দিয়ে ক্যান্সেল করলে এটা হবে 4, এটা হবে 5, 5 দিয়ে ক্যান্সেল করলে এটা হচ্ছে 13, সব মিলিয়ে তাহলে এই যে অংশটা কত হয়ে যাবে, দিস ইজ 52। তো তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছে, তাহলে টোটাল ভোট 100, তার মধ্যে যে জিতেছে সে পেয়েছে কত 52, সুতরাং এটাকে আমরা বলবো 52% ভোট পেয়েছে টোটাল ভোটের। ঠিক আছে, একটু ভাষাটা ভালো করে খেয়াল করতে হবে, না হলে বিশেষ জটিল কিছু নেই। এতক্ষণে খুব সহজ একটা প্রশ্ন পাওয়া গেছে, যার জন্য বেশি কিছু ক্যালকুলেশন করার দরকারই লাগবে না। যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে বাসটির গতিবেগ কত। গতিবেগ বললে বলে নয়, দেখো অপশানগুলো আছে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা এরকম আছে, অর্থাৎ 1 ঘন্টায় কত যাবে। তো 30 মিনিটে যদি 10 কিলোমিটার যায়, 60 মিনিটে যাবে 20 কিলোমিটার, সুতরাং অপশান বি হবে এটার অ্যান্সার। একে আর বেশি কিছু করতে যাওয়ার দরকারই নেই, একদম বেসিক সেন্স থেকে কাজে লাগাবে, ঘরোয়াভাবে সলভ করবে, অন্য কিছু করতে গেলেই অনেক কিছু করার দরকার মনে হবে। চলো পরের কোশ্চেন, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য 10, তাহলে বৃত্ত থেকে কেন্দ্রের বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত। ছবিটা এঁকে নেওয়া যাক। মনে করা যাক এইটা হচ্ছে কেন্দ্র, এইটা হচ্ছে জ্যা, সেই জ্যায়ের দৈর্ঘ্য 10, ব্যাসার্ধ বলা হচ্ছে কত না ব্যাসার্ধ 13 বলা হচ্ছে। কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর একটা লম্ব টানলে সেটা কি করবে, জ্যাকে সমান দুভাগে ভাগ করবে, তার মানে এটা হবে 5, দিকটা 5 হবে। আমাদের বের করতে হবে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত হবে। এখন ট্রিপলেট তোমাদের মুখস্থ আছে, এটা তোমাদের প্রায় সবাই জানো, যারা ভালো প্র্যাকটিস করো, যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার হলে কত হয়, 13 স্কোয়ার হয়। তাহলে এটা 5 দেওয়া আছে, 13 দেওয়া আছে, সুতরাং এটা কত হবে, 12 হবে। আর যারা এটা জানো না তাদের জন্য কি করতে হবে, তাদের জন্য √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করতে হবে। অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে দেখো, সূচকের প্রশ্ন আছে।
ঠিক আছে, খুব একটু ধীর স্থির ভাবে খুব ভালো করে করার নজর দিয়ে এটাকে সলভ করতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো, আমরা কি জানি, এর বেসিক কনসেপ্টটা কি, দা এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, যদি বাইরে পাওয়ার এন থাকে তাহলে ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যায়, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে যায়। অর্থাৎ এই যে আমরা দেখছি এখানে -2 আছে, এর সঙ্গে -1/6 গুণ হয়ে যাবে, অর্থাৎ এই দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং এখানেও যে -3/2 আছে তার সঙ্গে -1/6 গুণ হলে আলটিমেটলি যে মাইনাস সাইনগুলো আছে সেই মাইনাস সাইনগুলো কিছু থাকবে না। এবার ভালো করে একটু খেয়াল করা যাক, 125 আছে, 125কে আমরা কি লিখতে পারি না 5-এর কিউব লিখতে পারি। তাহলে 5-এর কিউব, বাইরে আছে 2, এবং এই 2-এর সঙ্গে বাইরের পাওয়ার গুণ হলে 1/6 গুণ হয়ে যাবে। আমি একটু আগেই বললাম যে মাইনাসের কোনো ব্যাপার থাকবে না, সব মাইনাসগুলো গুণ হয়ে প্লাস হয়ে যাবে, সেই জন্য আমি মাইনাস দিলাম না। ইন্টু একই রকম ভাবে এই যে 16 আছে, সেই 16কে আমি লিখতে পারি কি না 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3/2 এবং 1/6 যেটা আছে লিখলাম। ঠিক আছে, এবার দেখো এটা কি হচ্ছে, 3 2 6 হয়ে যাবে এবং 1/6, তার মানে শুধু হয়ে যাবে কি 5-এর পাওয়ার 1 হয়ে যাবে। কিন্তু একই রকম ভাবে এক্ষেত্রেও কি হয়ে যাবে, দেখো 4 3 12, 2 6 12, তো গুণ হয়ে এটাও হয়ে যাবে আলটিমেটলি 2-এর পাওয়ার 1। তো পাওয়ার 1 পাওয়া মানে যেটা আছে সেটাই থেকে যাবে, যে 5 × 2, তার মানে হচ্ছে 10 হয়ে যাবে অ্যান্সার। ভালো করে খেয়াল করবে, অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার। পরের কোশ্চেন, এটাকে কোশ্চেন যদি কেউ সলভ করতে চাও তার জন্য একটু হয়তো ট্রাবল হয়ে যেতে পারে, কিন্তু কোশ্চেনটা সুবিধা করে দিয়েছে কি, প্রত্যেকটা অপশানে ভগ্নাংশগুলো দেওয়া আছে, দুটো করে ভগ্নাংশ বলা আছে। যদি কোশ্চেনে বড় সংখ্যা বড় ভগ্নাংশ বা ছোট ভগ্নাংশ বলা হতো তাহলে হয়তো একটু বেশি সমস্যা হতো। আমার মতে আমি বলবো যে এখানে অপশান টেস্ট করে দাও, অপশান টেস্ট করে দিলেই সবচেয়ে বেশি সুবিধা হবে এবং তাড়াতাড়ি করতে পারবে, বেশি কিছু ঝামেলা না করে। এই যে আমি মনে করো একটা ভগ্নাংশকে পি এবং আরেকটাকে কিউ, গুণফল বলা আছে পি ইন্টু কিউ, দ্যাট ইজ 16/50, তো এটাকে 2 দিয়ে ক্যান্সেল করে দিলে এটা হয়ে যাবে 8/25, গুণ করলে 8/25, এবং পি বাই কিউ ইকুয়াল টু হয়ে যাবে হাফ। তো এখানে দেখো এটা যদি গুণ করো এটা হবে 4 একে 4/25, তার মানে হচ্ছে না। এইটাতে যদি গুণ করো তাহলে এটা হয়ে যাবে 8/25, এখানেও এটাতেও হচ্ছে না, এটাতেও হচ্ছে না, অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। আর কেউ যদি ডিটেলস করতে চাও তাহলে কি করতে হবে, তাহলে এক্ষেত্রে যেটা করার দরকার লাগবে, রুট ওভার করতে হবে 16/50 ইন্টু 1/2, এটা করলে বড় সংখ্যাটা পাবে, এবং এগেন রুট ওভার করবো 16/50 বাই 1/2, দ্যাট ইজ ইন্টু 2/1, এটা করতে হবে। এই দুটো করলে আমরা সলভ করতে পারবো। তো আজকে আমি এই পর্যন্ত নিলাম, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হলো, তো পরের ভিডিওতে আমি বাকি কোশ্চেনগুলো আলোচনা করব, এবং মোট 6টা শিফটের উপরে অ্যাটলিস্ট যদি আমি দুটো করে ভিডিও করি টোটাল 12টা ভিডিও হবে। সুতরাং তোমরা রেগুলার ফলো করতে থাকো এবং আমি ভিডিওগুলো সব করে দেবো, তোমরা মিলিয়ে নিতে পারবে এবং কিভাবে সলভ করা উচিত সেটাও বুঝতে পারবে। তো আশা করছি তোমাদের ভালো লাগলো, এবং আবারও একবার বলি, যারা ভিডিওটা প্রথম দেখলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে নিও, একটা লাইক করে রেখো, আর ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।